এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কোথায় পালালেন কাদের, বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার। ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকায় এস আলমের পকেটে। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত আসিফ নজরুল। যুবদল নেতার হাতে পুলিশের অস্ত্রের ছবি, ফেসবুকের পেছনে পুড়ছে থানা। গ্রেপ্তারের পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোথায় পালালেন কাদের, বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেছেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন? এখন ঠাকুরগাঁয়ে আছি, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব, আমরা পালাতে জানি না, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরব, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুলের বাসায় গিয়ে উঠব। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার হলেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। বুধবার ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি AKM মিজানুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের ওই নেতা। 3 মিনিটের ফোন আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন, 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। মোহাম্মদ জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি অর্থাৎ মনোবল হারাবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন থাকেন। ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকায় এস আলমের পকেটে। মাত্র বছর 10 আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশের PLC। আইন কানুন পরিপালন, গ্রাহকের সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংকে ছাড়িয়ে গিয়েছিল এই ব্যাংক। গ্রাহকের আস্থার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহের এটি সবচেয়ে এগিয়ে ছিল। ব্যাংকটির আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক থেকেও বলা হতো, ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি হবে যা রোধ করা সম্ভব হবে না। কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে 2017 সাল থেকে। ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তেই ইসলামী ব্যাংকে জামায়াত মুক্ত করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এরপর 7.5 বছরের বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3। এই টাকা বের করতে কোনো নিয়ম কানুন মানা হয়নি। ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে বেশি বলে মনে করেন কর্মকর্তারা। এস আলম গ্রুপের মালিকানাধীন 7টি ব্যাংকের চলতি হিসাবে টাকা না থাকার পরও সেগুলো কিভাবে চলছে তা জানতে চাইলে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, এই সবকিছু এখন নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর, তারা যে নির্দেশনা দেবে সেভাবেই চলবে। অর্থনীতিবিদ হাসান এইচ মনসুর বলেন, ব্যাংকটির মালিকানা পরিবর্তন করে অন্য কারো হাতে দিতে হবে, তবে কেউ এই ব্যাংক নিতে রাজি হবে কিনা সন্দেহ আছে, কারণ ব্যাংকটির সম্পদের প্রকৃত মূল্য ঋণাত্মক হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর কোনো ব্যবস্থা না নিয়ে টাকা ছাপিয়ে ব্যাংকটিকে টিকিয়ে রেখেছিলেন, তাকেও শাস্তির আওতায় আনতে হবে। আলোচনা পর্যালোচনা করে ইসলামী ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, যাতে আমানতকারীদের আস্থায় চির না ধরে। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত আসিফ নজরুল।
ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আসিফ নজরুল জানান, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে, আর বাকি মামলাগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তার সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। যুবদল নেতার হাতে পুলিশের অস্ত্রের ছবি ফেসবুকের পেছনে পড়ছে থানা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাসিম জামান ওরফে রোমেলের হাতে পুলিশের অস্ত্র নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবদল নেতার হাতে পুলিশের অস্ত্রের ছবি ছড়িয়ে পড়ায় বিব্রত হয়েছেন দলের নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা রাজধানীর ভাটারা থানায় আগুন দেয়। ভাটারা থানার সামনে প্রকাশ্যে একটি রাইফেল হাতে নিয়ে ছবি তোলেন যুবদল নেতা তাসিম জামান। পরে তার ঘনিষ্ঠজনেরা সেটি ফেসবুকে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। উপজেলা বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাজধানীর ভাটারা থানায় আগুনের ছবি ও অস্ত্র হাতে তাসিম জামানের ছবি দেখে এটি বোঝা যায় যে তিনি নাশকতায় অংশ নিয়েছেন। তার এমন কাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে মানুষের ধারণা হবে বিএনপির নেতাকর্মীরা হয়তো এই ধরনের কাজে জড়িত ছিলেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লুটপাট, অগ্নিসংযোগ সহ নাশকতামূলক কর্মকাণ্ড থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দেন। এরপরও যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, দলের ভাবমূর্তির স্বার্থে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনায় বিব্রত হওয়ার কথা জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মঠবাড়িয়া উপজেলা বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম প্রথম আলোকে বলেন, এই ঘটনায় যুবদল নেতা তাসিম জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারের পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার রাতে এই দুজনকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিএমপির ডিবি এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা গতকাল সন্ধ্যার পর প্রথম আলোকে জানান ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান।